মানে একজন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় গর্বিত। এবং এই যে নিষিদ্ধ করেছে, এটা নিয়ে আমি বলবো যে অবৈধ অসাংবিধানিক সরকার এবং তাদের দোসর বর্তমান সরকার, বা যদি এভাবে বলি মেটিকুলাস চক্রান্তের মাস্টার মাইন্ডদের ডান হাত থেকে বাম হাতে, যেমন ধরেন প্রথমে 5ই আগস্ট পরবর্তী সময়ে ইউনূস শুরু করেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার পরিকল্পনা, অধ্যাদেশের যে নাটক শুরু করেছিল, সেটা আজকে পবিত্র সংসদে একেবারে সর্বসম্মতিক্রমে তারা সেটাকে কার্যকর করেছে। 5ই আগস্ট থেকে শুরু করে আজকে এসে তাদের যে মূল ষড়যন্ত্র ছিল, যেটি তারা নানান ভাবে জাতির সামনে উন্মোচিত করেছে, সেটি তারা তাদের দৃষ্টিতে তাদের ভাষায় তারা সফল হয়েছে এবং এটি ইতিহাসে লেখা থাকবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইয়াহিয়া খানও এরকম একটি কাজ করেছিল। আইয়ুব খানও করেছিল। তারা আজকে কোথায়? তারা নেই। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশের জন্ম, কোনো কিছু কি রুখে দিতে পেরেছে? পারেনি। কাজে আজকে তারা যে নিশ্চিহ্ন করবার কথা সগৌরবে ঘোষণা করেছিল, তাদের ভাষায় নিশ্চিহ্ন হয়তো, কারণ তারা মব করে নিশ্চিহ্ন করতে চেয়েছে, রক কেটে করতে চেয়েছে, আমাদেরকে কাগজে নিষিদ্ধ করে করতে চেয়েছে। এই কাগজে নিষিদ্ধকে আমরা মানি না, মানব না। কারণ এই বাঙালি জাতি 1971 সালে মরতে শিখেছে। আমরা তাদের বংশধর। আমরা 1971 সালে মুক্তিযোদ্ধার বংশধর। যারা পাকিস্তানিদের বংশধর কিংবা পাকিস্তানিদের দোসর কিংবা পাকিস্তানি প্রেসক্রিপশনের আদর্শে যাদের জীবন যাপন, যারা এখনো বাংলায় থেকে পাকিস্তানের আদর্শে জীবনযাপন করছে, তাদের জন্য এটি সাময়িক আনন্দের, সাময়িক সফলতা হতে পারে। কিন্তু আমি বলবো, যে ক্ষতি তারা আমাদের করতে চেয়েছে, এটি সময়ের অপেক্ষা মাত্র। বিএনপিকে আজকে থেকে কাউন্টডাউন শুরু করতে হবে। কারণ একটি দেশের ইনক্লুসিভ ডেমোক্রেসি যদি কেউ ধ্বংস করে, তখন তার নিজের অস্তিত্ব বিপন্ন হয়। 75 পরবর্তীতে জিয়াউর রহমান যুদ্ধাপরাধী দলকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে, একদম রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়েছে, প্রশাসনের ক্ষমতায়িত করেছে। বেগম খালেদা জিয়াও তাই করেছেন। কাজে তাদের গর্বিত সন্তান, তাদের একমাত্র উত্তরাধিকার বর্তমানে তারেক রহমান, তিনিও একই কাজ করেছেন। বাংলাদেশ এখন দুভাগে বিভক্ত। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের, 71-এর আদর্শের, আরেকটি হচ্ছে বাংলাদেশের বিপক্ষের স্বাধীনতা বিরোধীদের। লড়াইটা তো 1971 সালের চাইতেও আমি মনে করি যে এখন সহজ হয়ে গেছে। আজকে তো আমাদের আর আলাদা করে ভাবার কিছু নেই। আমাদের ছোট ছোট ভাইরা, আমাদের সন্তানরা আজকেও মিছিল করেছে। নেত্রী যেদিন বলবে, আমরা কিন্তু তার কথা ধরেই, তিনি বললেই আমরা আমাদের সেই 71-এর সেই যে আমাদের যে মূর্তি, আমাদের যে রূপ, আমাদের যে আচরণ, আমাদের যে যুদ্ধং একটা শব্দ আছে, শব্দটি আমার মনে পড়ছে না, আমাদের মধ্যে যে যোদ্ধার পরিবার আছে, রক্ত আছে, সেটি কিন্তু জেগে উঠেছে। এবং এই অপমান আমরা নিশ্চয়ই সমুচিত জবাব দিতে পারবো। এই সময়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই একটা শক্তিশালী মাধ্যম। এই আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কেউ কোনো পোস্ট দিলে, কেউ কিছু শেয়ার করলে, লাইক কমেন্ট করলে, তাদেরও কিন্তু টার্গেট করা হবে। বাংলাদেশের আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন সবাই মিলে পুলিশ হত্যার বিচারে সোচ্চার। কিন্তু আমরা বাস্তবে দেখছি সারা দেশে পুলিশের কতিপয় সদস্য এই আওয়ামী লীগের, ছাত্রলীগের, এই সংগঠনের সাথে জড়িত সবার বিরুদ্ধে একটা বাণিজ্যের মিশন তারা চালিয়ে যাচ্ছেন। তাদের ধরে বাণিজ্য, মামলা বাণিজ্য, জেলখানার এক শ্রেণীর কর্মকর্তারা তার একটা জামিন হওয়ার পরেও তাকে ছাড়েন না, অপেক্ষায় রাখেন আরো কোনো মামলা থেকে গ্রেফতার দেখানো হবে কিনা। এই নিষেধাজ্ঞার পর ওই ব্যবসাটা, জামিন মামলা বাণিজ্য, এটা তো আরো প্রকট রূপ নিতে পারে, তাই তো?
হ্যাঁ, তারা তো আসলে বাণিজ্যে বিশ্বাস করে, যার জন্য নির্বাচনের ঠিক আগের দিন অবৈধ ইউনূসের সেই বাণিজ্য চুক্তিটা, যেটা দেশ বিক্রির কাছাকাছি, সেটিতে স্বাক্ষর করেছে। দেশ যাক, ক্ষমতা থাকতে হবে, টাকা আসতে হবে, তাদের সেই নীতিতে তারা বিশ্বাসী এবং সেটাই করছে। বিস্মিত হওয়ার কিছু নেই। যারা নিজের দেশকে বিক্রি করে দিতে পারে তারা সবকিছু পারে। আর ওই যে বললেন না যে আরো মামলা বাড়বে, হামলা বাড়বে, হ্যাঁ আরো অনেক বাড়বে, কিন্তু সেটা কত? মানে সারা পৃথিবী দেখছে যে একটা ইউনূস থেকে তারেক এই যে মানে পালাক্রমে মব, প্রশাসন, জঙ্গি, সন্ত্রাসীদের নিয়ে এবং আইন সন্ত্রাসের মাধ্যমে তারা যে স্বৈরাচারী আচরণ করছে, এই স্বৈরাচারী আচরণ জনগণ কি ব্যাখ্যা বিশ্লেষণ করছে না? পৃথিবী দেখছে না? দেখছে সবাই। প্রত্যেকটা বিষয়েরই তো একটা জবাব আছে। তারা করছে, আমরা দেখছি কতজন শিশু মারা গেছে, বাংলাদেশে দীর্ঘ লাইন, মানে পেট্রোল পাম্পের সামনে, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, হসপিটালগুলোর কোনো ব্যবস্থা নেই, সবকিছু মিলে একটা তছনছ অবস্থা বাংলাদেশের। তারা কিন্তু ব্যস্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে, তারা ব্যস্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করার কাজে। আপনি দেখেন যেভাবে বাংলাদেশের প্রথম নারী স্পিকার এবং অত্যন্ত যোগ্য মেধাবী একজন স্কলার শিরিন শারমিন চৌধুরী, ওনাকে যেভাবে গ্রেফতার করা হলো, ওনাকে তো প্রথমে গুম করে রাখা হয়েছিল, তাদের কিছু এজেন্ডা ছিল, সেটা বাস্তবায়ন করতে পারেনি, যার ফলে ওনাকে কিন্তু গ্রেফতার দেখানো হলো, নাটক সাজানো হলো, এবং তারপর ওনার মতো একজন ব্যক্তিকে যেভাবে মব করা হলো। তারা ভুলে গেছে যে শিরিন শারমিন চৌধুরী শুধুমাত্র একজন নারী না, ওটা একটা মাননীয় স্পিকারের একটা চেয়ার, একটা পদ, এটা একটা প্রতিষ্ঠান। তারা কিন্তু সেটিকেও রক্ষা করেনি। তো যে কাজটা তারা করেছেন, যে খাল কেটে কুমির এনেছেন, সেটা থেকে ওনারা পড়বেন না? ওনারা কি ভাবছেন না যে পথ ওনারা দেখাচ্ছেন, যে দৃষ্টান্ত ওনারা স্থাপন করছেন, সেটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে? একজন নারীর সাথে যে আচরণটি তারা করেছেন কালকে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। শিরিন শারমিন চৌধুরীকে কেন এত মব করে, এরকম নাটক করে গ্রেফতার দেখাতে হবে? তাহলে কি ছিল এজেন্ডা, যে এজেন্ডার জন্য তাকে এতদিন গ্রেফতার করে গুম করে রাখা হলো? কাজে এগুলো কি মানুষ বোঝে না? বোঝে। এখন এসব করে কি বাংলাদেশ আওয়ামী লীগকে আসলেই ঠেকানো যাবে? যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ, ধরেন আমরা যদি তর্কের খাতিরে একদম কমিয়েও যদি বলি 40%, বাস্তবে 60% এর ওপরে, আজকে অনেকেই বলেছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে আজ থেকে ভালোবাসি, আজ থেকে আমি আওয়ামী লীগ হলাম। এটি কিছু অংশের মানুষ ধানমন্ডি 32 ভাঙার দিনও বলেছিল, আজকেও কিন্তু মানুষ বলছে। তো যদি তারপরও যদি আমরা একেবারে কম করে 40% ধরি, এই 40% আওয়ামী লীগকে তারা কাগজে কলমে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, রাজপথে সব জায়গায় রুদ্ধ করবেন, কিভাবে সম্ভব? সম্ভব না। আর আজকে গ্রেফতারকে কেন্দ্র করে আরেকটা বিষয় সামনে চলে এসেছে। এখনকার প্রাইম মিনিস্টার তারেক রহমান দুই নারীকে নিয়ে সব জায়গায় যান, তার স্ত্রী এবং মেয়ে, এবং তিনি একজন নারীর প্রতি আচরণ দেখে নেন। প্লাস হচ্ছে আরো বিষয় সামনে চলে এসেছে, দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে একসাথে ভর্তি হয়েছিলেন। একজন উজ্জ্বল ফলাফল নিয়ে উপরে গেছেন, আরেকজন আইনের বিপরীতে থেকেছে, পড়াশোনা করতে পারেননি, ওইখান থেকে হাওয়া ভবনে চলে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে হাওয়া ভবনের দিকে মুখ করেছেন। এই শিরিন শারমিন চৌধুরীর এই ঘটনাটা আমরা বাংলাদেশে প্রতিবাদ দেখলাম না। সুশীল সমাজ, যেটা আমাদের সোসাইটি হিসেবে যাদের যে মুখগুলো আমরা দেখি, তাদের কেউ প্রতিবাদ দেখলাম না। কতদিন তারা এইভাবে চুপ করে থাকতে পারবে?
একটা একটা খুব সামান্য একটা অংশ, খুবই সামান্য তারা, যেমন ধরেন জুলাইতে আমরা যাদেরকে দেখেছিলাম তাদের সংখ্যা তো খুব বেশি না। তো একটা বিষয় আমরা কিন্তু গত 2 বছরে দেখলাম যে ওই যে আমরা গল্প শুনতাম না, ঠাকুমার ঝুলি, বাঘ আসছে ঘরে ঢোকো ঘরে ঢোকো, তখন এক হয়ে যাচ্ছে। তো আওয়ামী লীগ আসছে এরকম একটা রব তুলে দিয়ে এই স্বাধীনতা বিরোধীরা আবার এক হয়ে যায়। তো তারা এখন এক অভিন্ন হয়ে আছে। তো এই এক অভিন্ন যারা সুশীল সমাজ, সকল বুদ্ধিজীবী, যারা সংস্কার করতে চেয়েছেন, যারা বড় বড় কথা বলেন, যারা রবীন্দ্রনাথের কবিতা পড়তে চান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শোনেন, ক্লাসিক্যাল মিউজিকের উৎসবে যান, যারা একসময় স্লিভলেস পড়তেন এখন একটুখানি রেখে ঢেকে পড়েন, আমি দুঃখিত আমি এভাবেই বললাম, খুবই প্রগতিশীল মন মানসিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেন, এলিট সোসাইটি ভাব করেন, তারা সংখ্যায় আসলে কত বাংলাদেশে? অনেক না। তো তারা এখন চুপ করে আছেন। চুপ করে থাকলেই তো আর অসুবিধা নেই, কারণ তারা আসলে নিজেদের যে পরিচয়টা দেখিয়ে দিয়েছেন সেটা থেকে তার বেরোনোর উপায় নেই। তো আমরা তাদেরকে চিনি, তারা কথা বলবেন না, আমাদের নারী সংস্থাগুলো তাদের আসলে তারা সবাই ধরেই বুঝেই ফেলেছে আমরা, এখন আর তার আশা করার কিছু নাই। খুশি আপারা একসময় কত কথা বলতেন, কত পছন্দ করতাম আমরা, ফ্যান ছিলাম তাদের। তো নারী মানে আমি নাম আর বলতে চাই না। তো আজকে সেই আমাদের আদর্শে সেই নারীরা, সেই প্রগতিশীল বুদ্ধিজীবীরা তারা কোথায় আমি জানি না। এবং আমাদের সাংস্কৃতিক জগতের যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ছিলেন যারা এক সময়, কাউকে আসলে কোনো কথা বলতে আমরা দেখছি না। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, কেউ কথা বলছেন না। ভালো, ওনারা সবসময় যেন এরকম চুপ থাকে, আমি এটাই আশা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় যে মানুষগুলো, আওয়ামী লীগের, ছাত্রলীগের সক্রিয় মানুষগুলা, তারা কি আপনার কি মনে হয় এমন প্রতিক্রিয়া প্রকাশে এটা কোনো প্রভাব ফেলতে পারে এই আইনটা? মানে আমাদের নেতা কর্মীরা যে রাজপথে মিছিল বা কোনো কর্মকাণ্ডে এইগুলা যে পোস্ট করা, ফেসবুকে পোস্ট করা, নানা কিছু করা, না, আপনি আমার কাছে মনে হয় না মানে বাংলাদেশ আওয়ামী লীগ মানে এমন একটা রাজনৈতিক দল, মানে এটা তো হঠাৎ মনে হলে আমি আওয়ামী লীগ হয়ে গেলাম, ব্যাপারটা তা না। কারণ প্রত্যেকেই তাদের পারিবারিক ভাবে আওয়ামী লীগের ইতিহাস রয়েছে। আমার কাছে আমার বাবার ইতিহাস আছে, আমার চাচাদের ইতিহাস আছে, কাজে এরকম প্রত্যেকটা মানুষের কিন্তু পরিবারে কেউ না কেউ আওয়ামী লীগ করেছেন এবং তাদের একটা স্ট্রাগল আছে। যা আর মুক্তিযুদ্ধের যে পরিবারগুলো, সেখানে তো দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। কাজে এই তথ্য প্রযুক্তির যুগে আমাকে কেউ লিখতে দেবে না, কি করবে? আমার আইডি অফ করে দেবে, আমার ইউটিউব আইডি নামিয়ে দিয়েছে, হয়তো ফেসবুক আইডি অফ করে দেবে বা ইউটিউব অফ করে দেবে, এটাই তো করবে। মানে ওদের ক্ষমতাটা কতটুকু? আইডি অফ করে দেওয়া ছাড়া তো আর কোনো ক্ষমতা নেই, বা ধরে কাউকে হামলা করলো বা মামলা করলো, এর বেশি তো কিছু করার উপায় নেই। কিন্তু আমি বলছি যে 40% যদি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হয়, মানে এটা কম করে বলছি, তাহলে কত সংখ্যায়? 1971 সালে 7 কোটি বাঙালি, আজকে যদি আমি 40% হিসেব করি তাহলে তো 7 কোটির কাছাকাছি, মানে ওরকমই তো। তো এই বাঙালিকে কিভাবে আসলে আটকে রাখবে? কত বাঙালিকে আটকাবে? কত বাঙালির ফেসবুক আইডি খেয়ে ফেলবে? কত বাঙালিকে হামলা করবে? কত মুক্তিযুদ্ধের সপক্ষের সমর্থককে কারাগারে নেবে? তারা তো হাঁপিয়ে যাবে। মানে আমাদের পেছনে দৌড়াতে দৌড়াতে ওদের এনার্জি শেষ হয়ে যাবে ভাই ভাই। আপনি দেখেন, আমি মনে করি যে ওরা যা করেছে সেটা ওই ভয়ঙ্কর ফেলেছে। এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের, যে গ্রাসরুটের তৃণমূলের নেতা কর্মীদের যে বিদ্রোহ, নতুন একটা পর্ব এখন সামনে, আপনি আওয়ামী লীগের অবস্থানটা কি জানেন? এইটার বিরুদ্ধে দুটো পথ আছে, একটা হচ্ছে আইনগত ব্যাপার, কোর্টে যাওয়া, আর একটা হচ্ছে রাস্তা, মানে
আন্দোলন গড়ে তোলা আন্দোলন। এবং আইনগত ব্যাপারটা এত স্পষ্ট যে সংবিধানের 38 অনুচ্ছেদে সংগঠন করার অধিকার, এটা কিন্তু এটা কেউ কোনোভাবে করতে পারে না। এখন এই এই ধরনের একটা সংবিধান বিরোধী আইন সংবিধান আদালতে গেলে এই যে নিয়ন্ত্রিত আদালতে কি সুবিধা পাওয়া যেতে পারে মনে করেন? বাংলাদেশের আদালত তো 11 কোর্টে পর্যবসিত হয়েছে। বাংলাদেশের আদালত বলেন, আইন বলেন, সবকিছু তো তাদের পকেটের ভেতর। তারা নিজেরাও জানে যে আইনে তারা কত দুর্বল আছে। সংবিধান অনুযায়ী তারা প্রত্যেকেই যে অবৈধ এটা তারা আমাদের চেয়ে ভালো জানে দেখেই তারা কিন্তু ঐক্যবদ্ধ। এই ভোটের আগে যেটুকু তাদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ দেখেছে সেটা হচ্ছে ভাগাভাগির জন্য, আদর্শিক নয়। এবং আওয়ামী লীগের প্রশ্নে তারা ভীষণ ঐক্যবদ্ধ। তারা জানে যে দুঃখিত, আমার একটি ফোন চলে এসেছিল। তারা জানে যে তাদের পক্ষে আইনি লড়াই তো জেতা সম্ভব না, ভঙ্গুর একটা অবস্থায় আছে তারা। তো সেই জায়গায় আর বাংলাদেশ আওয়ামী লীগের সাহসের কোনো কমতি নেই। এখন ধরেন আইনি প্রক্রিয়া বলেন, রাজপথের প্রক্রিয়া বলেন, আওয়ামী লীগের জন্য দুটো পথই খোলা থাকলো। আমরা আমাদের সুবিধা মতো, আমরা আমাদের মতো করে কৌশলে দুটো পথকেই আমরা ব্যবহার করব নিশ্চয়ই। কোন দিক নির্দেশনা কি দেয়া আছে কি করতে হবে না করতে হবে? বাংলাদেশ আওয়ামী লীগের একটা দিক নির্দেশনা কিন্তু নেত্রী দিয়ে দিয়েছেন আগে, যে যেখানে সে তার সেখানকার দায়িত্ব তার। কাজে সেই জায়গা অনুযায়ী আমরা যে যার দায়িত্ব প্রাপ্ত আগে থেকেই সে কাজগুলো আমরা আগে থেকেই করছি। এবং এরকম একটি পরিস্থিতি ঘটতে পারে সেটাও আমরা আশঙ্কা করছিলাম। কাজে সকল কিছু মিলিয়ে ভরকে যাওয়ার কোনো পরিস্থিতি আমাদের জন্য ঘটেনি। আমরা মানে 5ই আগস্ট পরবর্তী সময় যা দেখেছি, গণভবনে যা দেখেছি, ধানমন্ডি 32-এ, এবং আমাদের ভাই, আমাদের পরিবারের মানুষজনকে যেভাবে হত্যা করেছে, কারাগারে যেভাবে হত্যা হয়েছে, সবই দেখে আমরা এখন শক্ত হয়ে গেছি। এখন আমাদের জন্য লড়াইয়ের যে পথটি খোলা আছে সেটি আমরা ব্যবহার করব। এখন আমরা যে লড়াইটা করব সেই লড়াইটা যদি বর্তমানে স্বাধীনতা বিরোধী পক্ষের যে যারা আছেন তারা যদি মনে করেন যে সেই লড়াইটা তারা লড়তে প্রস্তুত আছেন, ভালো কথা। তবে আমি আপনাকে একটা অন্য কথা বলি, সেটি হচ্ছে যখন কেউ নিজের হাতে নিজের পথটা কেটে দেয়, অর্থাৎ যে পথ দিয়ে আপনি বাড়ি ফিরবেন সে রাস্তাটা যদি আপনি নিজে কেটে ফেলেন, তাহলে কিন্তু আপনারও বাড়ি ফেরা হবে না। ব্যাপারটা এরকম না যে আপনি আমাকে আসতে দিলেন না কিন্তু আপনিও কিন্তু যেতে পারছেন। অর্থাৎ বাংলাদেশের যে ডেমোক্রেসি, ইনক্লুসিভ সোসাইটি, এর পুরোটাই ধ্বংস করে দিলেন তারেক রহমান। এখন তিনি এটা ধ্বংস করে তিনি যদি মনে করেন যে তিনি নিরাপদ হলেন, তাহলে তিনি ভুলের স্বর্গে বাস করছেন। তিনি যাদেরকে সাথে নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছেন, সেই 78টি সিট পাওয়া যে যুদ্ধাপরাধীর রাজনৈতিক অপশক্তির যে দল, তাদেরকে তিনি নিজের দলের নেতা কর্মীকে বিসর্জন দিয়ে তাদেরকে তিনি সিট দিয়ে সংসদে এনেছেন। এই 78টি সিটের যে মাসুল সেটি তারেক রহমানকে এবং বিএনপিকে সবার আগে দিতে হবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব যে বিএনপি সেই মাসুলটি দিবে, সেটি আমরা দেখবার অপেক্ষা করব। কারণ বাংলাদেশে যখন আর কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশে যখন কোনো আইনের শাসন নেই, কোনো বিচার নেই, বাংলাদেশে যখন সকল কিছুতেই দুটো শব্দ নেই, এই শব্দটাই এখন একমাত্র উচ্চারিত শব্দ, সেখানে তারেক রহমান পিতা বা কারো স্বামী বা উনি যে ইমেজ তৈরি করেছেন, উনি যে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করছেন, উনি হাঁটছেন, উনি সিনেমা দেখছেন, উনি বিড়াল ছানাকে আদর করছেন, উনি কম্পিউটারে বসে আছেন, লুডো খেলছেন, ভালো কথা, এগুলো সব সুন্দর, কিন্তু কোথায় রাষ্ট্র? সেখানে রাষ্ট্র কোথায়? জনগণ কোথায়? তো রাষ্ট্র জনগণকে মানে বিসর্জন দিয়ে তিনি বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার অন্যতম স্বাক্ষরদাতা, অন্যতম
মানে সাক্ষী অন্যতম অংশীদার, এই অংশীদার ব্যক্তিটি বাংলাদেশের পক্ষে থাকবেন, সেটি কি করে সম্ভব? কাজে তারা যারা বাংলাদেশের বিপক্ষে আছেন, এটা তো আমাদের কাছে আজকে স্পষ্ট। মোট কতজন বাংলাদেশের বিপক্ষে, কারা কারা বিপক্ষে? 71 সালের পরে আমরা তো রাজাকার, যুদ্ধাপরাধী, আলবদর, আল শামস, এই সমস্ত গুনতে, জানতে, বুঝতে অনেক সময় পার করে দিয়েছে। এখন তো সেই কালক্ষেপণ বা আপনার ইতিহাস লিখতে কোনো সমস্যা নেই। ওনারা স্পষ্ট করে দিয়েছেন ওনাদের অবস্থান, সেটি জনগণ আমাদের চাইতে অনেক আগে বুঝতে পেরেছে। কাজী আমি মনে করি যে জনগণই বাংলাদেশ আওয়ামী লীগকে ডাক দিয়ে জনগণের নির্দেশনায়, জনগণের নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার আদেশে আমরা আমাদের রাজনৈতিক যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটি অচিরেই বাস্তবায়িত হবে। আক্রমণটা তো অনেকদিন ধরে চলছে। এই পরিস্থিতির পরে লড়াইটা পার্থক্যটা কি আসতে পারে? পার্থক্যটা খুবই মানে না, মানে 5ই আগস্টে আমরা যে হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে দেখেছি না, যে শিক্ষার্থীর মতো পোশাক পরা, তাদের হাতে অস্ত্র, এবং মানে মানুষের ভিড়ের মধ্যে 7.62 স্নাইপার শট, এগুলো তো আমরা প্রস্তুত ছিলাম না। আমরা তো যে পেনের মধ্যে যে পিস্তল, সেটিতে আমরা অভ্যস্ত ছিলাম না। আমরা শিক্ষার্থীর বেশে জঙ্গি দেখে অভ্যস্ত ছিলাম না। এখন শিক্ষার্থীর বেশে জঙ্গি চিনে গেছি। আমরা পেনের মধ্যে যে পিস্তল, গুলি করার যে একেবারে সেই মানে কিলারদের যে মানে আধুনিক যে অস্ত্র, সেগুলোর সাথে বাংলাদেশের মানুষ পরিচিত। আর সার্জিস আলম বলেই দিয়েছে তারা সশস্ত্র সংগ্রামের জন্য বারবার প্রস্তুত। হাসনাতের কথা বলে দিয়েছে তারা যে কোনো সময় আরেকটি 24 করতে পারে। অর্থাৎ তার মানে তাদের কাছে সেই জঙ্গি, সন্ত্রাসী অস্ত্র, অগ্নিসংযোগ করবার মতো অজস্র গান পাউডার তাদের কাছে আছে, তারা প্রস্তুত। এখন দেখা যাক বাংলাদেশের জনগণ এই সশস্ত্র সংগ্রাম যদি তারা শুরু করে, আমি এই শব্দটা আবারও বলছি, তারা যদি শুরু করে, আমরা 71-এর মতোই প্রতিরোধ করতে সক্ষম। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কখনোই সশস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা আমাদেরকে নিষেধ করেছেন, উনি কখনো সেটা চাননি। কাজে আমরা একটু সেই জায়গাটায় দুর্বল আছি। নেত্রী আমাদেরকে কখনোই সে পারমিশন দিবে না। তো উনি যেটা চান যে আমরা আঘাত করব না, কিন্তু আমরা বলি আঘাত আসলে আমরা চুপ থাকবো না। এমন একটা দিনে আইনটা পাশ করা হলো, যে দিনটায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ভারতে অবস্থান করছেন, সেখানে তারা গেছেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য। ভারতের জনগণের কাছে সবচেয়ে নির্ভরশীল, সবচেয়ে প্রিয় যে দলটা আওয়ামী লীগ, সেই দিনেই আইন করে তাকে নিষিদ্ধ করা হচ্ছে। এটা প্রতিবেশীর সাথে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে? প্রভাব, এটা নিয়ে আমি কথা না বলি, এটা একটু স্পর্শকাতর বিষয়। দেখেন, প্রভাব পড়তে পারে দেখেই তো যাওয়ার আগে আইনটা পাশ করেছে। তাদের সাইকোলজিটা যদি আমি ব্যাখ্যা করি, তারা গতকালকে শিরিন শারমিন চৌধুরীকে, আমাদের মাননীয় স্পিকারকে অ্যারেস্ট করেছেন একজনভাবে। আজকে তারা সংসদে তড়িঘড়ি করে আইনটি পাশ করে ফেললেন, এবং আজকে তাদের একটি বড় প্রতিনিধি দল, মানে শক্তিশালী একটি প্রতিনিধি দল ভারতে গেছে। এই বিষয়টাকে তো আপনি এই সার্কেলটাকে তো মেলানোই যায়, বোঝাই যাচ্ছে সার্কেলটা কি। তো ঠিক আছে, আমরা তো আসলে কোনো কিছু ভুলিনি। আমরা 21শে আগস্ট মনে রেখেছি, আমরা জানি 75 পরবর্তী সময় কি করে জঙ্গিরা বাংলাদেশে এসেছে, কেমন করে এসেছে। আর একটা জিনিস যেটা ভালো হয়েছে, সেটি হচ্ছে 5ই আগস্টের পূর্বে আমাদের একটা বড় অংশের প্রজন্ম এবং বাংলাদেশের একটা অংশের মানুষ ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর কার্যক্রম সম্পর্কে একটা মিথ্যা তথ্যের ভেতরে ছিল।
5ই আগস্ট পরবর্তী সময় সেগুলো বিগত 2 বছরে ঘুচে গেছে। বাংলাদেশের মানুষের একটা ফ্যান্টাসি ছিল তারেক রহমান, ইউনূস এদেরকে নিয়ে, এবং অনেক সো কল শিক্ষিত বুদ্ধিজীবী অত্যন্ত প্রগতিশীল চেহারার মানুষজনকে নিয়ে এক ধরনের রোমান্টিসিজম ছিল। তারা তারা অবৈধ অসাংবিধানিক সরকারই ছিল। তারা কি করেছে দেখেছে, তাদের কাছে যে দুর্নীতির কথা, যে একটা মিথ তৈরি করে দিয়েছিল, সেটি বোঝা গেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ দুর্নীতি কোথায় করলো আর উন্নতি কোথায় করলো। আর এই 18 মাসে ইউনূসের মতো তার যে সাঙ্গপাঙ্গ শিক্ষিত ডক্টরেট বহু বড় বড় মানে পিএইচডি স্কলার ব্যক্তিরা কতখানি দুর্নীতিবাজ, কতখানি স্বৈরাচারী হয়, সেই রোমান্টিক অনুভূতিটা বাংলাদেশের একটা অংশের মানুষের ভেঙে গেছে। এই স্বপ্ন ভঙ্গটা প্রয়োজন ছিল, স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। যারা ভুল করেছিলেন তাদের বিভ্রান্তি কেটেছে, যারা আশা করেছিলেন তারা আশাহত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই পুরো সময়টাতে রক্ত দিয়েছে। আমরা রক্ত দিয়েছি 71-এ, এবারও দিলাম, আরো হয়তো রক্ত দিতে হবে আমাদের, আমরা প্রস্তুত। আমরা আজকে শেষ করবো রুকিয়া প্রাচী। আওয়ামী লীগের নেতাকর্মী, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীকে আপনাকে অবলম্বন করে, অনুসরণ করে আপনার আহ্বান শুনতে চায়, তাদের উদ্দেশ্যে আজকের দিনে আপনার কি আহ্বান? আমি একদমই সিম্পল একটা লাইন বলতে চাই, যে যেখানে আছেন তার সাথে যদি 20 জন থাকে, এই 20 জনকে নিয়ে আপনি আপনার বাহিনী তৈরি করে ফেলবেন। আপনার সাথে যদি 50 জন থাকে, সেটাই আপনার বাহিনী। আপনার সাথে 10 জন আছে, এই 10 জনই আপনার বাহিনী। এমন 10 জন, 20 জন, 50 জন করেই কিন্তু একটা বড় বাহিনী তৈরি হয়ে যাবে। তো আগামী কতটা টাইমলাইন ঘুরবে এবং বাংলাদেশের কি পরিবর্তন আসবে সেটি মনে রাখবো আমরা। ইতিহাস কখনো ক্ষমা করে না। তো আজকে যা ঘটেছে সেটা আমি মনে করি যে এক সময় জবাবদিহি করতে হবে আজকের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন। তারা ভাবছেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং সন্ত্রাসী আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমাদেরকে নিষিদ্ধ করছেন, এবং তাদের মন গড়া যে শব্দ চয়ন দিয়ে একটি ঐতিহাসিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে অপমান করেছে। এটি হচ্ছে প্রথম কথা আমার, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের জন্ম। কাজে বাংলাদেশ আওয়ামী লীগকে এই অপমান করবার দুঃসাহস, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার যে দুঃসাহস তারা দেখিয়েছে, সেটি ইয়াহিয়া খানও দেখিয়েছিল। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রয়ে গেছে, ইয়াহিয়া খান নেই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয়ী হয়েছিলাম। ঠিক তেমনি আজকে যারা সেই ইয়াহিয়া খানের দোসর হয়ে মাস্টার মাইন্ডরা যারা বাংলাদেশকে ধ্বংস করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে এই যে নিষিদ্ধ করছে সেটি অবৈধ, এবং আমি মনে করি যে এই অবৈধ আইনটি তারা করে এবং তার সাথে যুক্ত করেছে কেউ যদি কর্মকাণ্ড করে তাহলে তাদেরকে সশ্রম কারাদণ্ড ইত্যাদি ইত্যাদি, এই সকল কিছু দিয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়। যে কথাটি ইউনূস প্রথমেই বলেছিল, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে, ঠিক সেই কাজটি ইউনূসের হাত ধরে বর্তমান তথাকথিত সরকার, যে 12ই ফেব্রুয়ারি 2026 ত্রুটিপূর্ণ কারচুপির যে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন করেছে, তাদের হাত ধরে ইউনূসের কাজটি সফলতা পেল। অর্থাৎ ইউনূস থেকে শুরু করে তারেক রহমান একই গোত্রের, একই গোষ্ঠীর। তারা 1975 সালে জিয়াউর রহমানের হাত ধরে যেভাবে যুদ্ধাপরাধী সেই গোলাম আজমরা বাংলাদেশে প্রবেশ করেছিল, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছিল, ক্ষমতায়িত হয়েছিল, ঠিক তেমনি বেগম খালেদা জিয়ার হাত ধরে তারা সংসদে গেছে, তেমনি তারেক রহমানের সাথে তারা এখনো রাষ্ট্র ক্ষমতার ভেতরে প্রবেশ করে শক্তিশালী হয়েছে। যতই শক্তি থাকুক, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মুছে দেওয়া, নিশ্চিহ্ন করা অত্যন্ত কঠিন কাজ। বাংলাদেশ আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়া, কোনো ষড়যন্ত্র দিয়ে জন্ম নেওয়া কোনো রাজনৈতিক দল না। বাংলাদেশ আওয়ামী লীগ আপামর জনসাধারণের কল্যাণের, আপামর জনসাধারণকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল। দেখা যাক
ইতিহাসই বলে দেবে সেই সত্য কথা। 1971 সাল থেকে বা তারও আগে থেকে 52 ভাষা আন্দোলন থেকে যদি আমরা 48 সাল থেকে যদি আমরা শুরু করি, তাহলে সেই ঐতিহাসিক ধারাবাহিকতা আমি মনে করি আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে যেখানে এনে দাঁড় করিয়েছে, এর সুফল বাংলাদেশ আওয়ামী লীগই পাবে। বরং আমি বলবো তারেক রহমান কাউন্টডাউন শুরু করতে পারে। বিএনপির জন্য যে দুঃসময় অপেক্ষা করছে, সেই দুঃসময় তারা কি করে সামলাবেন সেটি আমরা দেখব। আমরা ভয় পাই না। আমাদের আজকে যেখানে আমরা দাঁড়িয়েছি, আমি মনে করি যে এখান থেকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ ধরে যদি এগিয়ে যেতে থাকে জনগণকে সাথে নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ ঠিকই বাংলাদেশে সেই আসনটি আবারও তৈরি করবে। জনগণ যেমন করে বলে আগেই ভালো ছিল, এবং বাংলাদেশ আওয়ামী লীগের এখন কত শতাংশ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে। আজকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছে, আজ থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসলাম, আজ থেকে আমি পরিপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হলাম। এই সুযোগটি তারা আমাদেরকে করে দিয়েছে। আমি মনে করি বিএনপি ভাবছে আমাদের নিশ্চিহ্ন করলো, আমি মনে করি আমরা নিশ্চিহ্ন হইনি, বিএনপির জন্য নিশ্চিহ্ন হওয়ার পথটি তৈরি হয়েছে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আপনি যেটি বললেন যে এক ধরনের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নতুন এক যাত্রা আজকে থেকে মূলত শুরু হওয়ার একটি সময় আর কি। আমি প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, আপনি গত 18 মাস পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে লড়াই করছেন, এবং সেই লড়াইয়ের মুখ্য একটি অংশ ছিল ডক্টর ইউনূস, যে ক্ষমতা দখল করে 18 মাস দেশকে একেবারে নারকীয় একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে আপনি সোচ্চার ছিলেন বিভিন্ন ভাবে, কথা বলে, লেখনির মাধ্যমে, আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ফোরামে অংশ নিয়ে দৌড়ে দৌড়ে। এবং সেই জায়গাটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইউনূস যে জুলুম চালিয়েছিল, যে অত্যাচার করেছিল, যে স্বৈরাচারী তাণ্ডব চালিয়েছিল, সেটিরই প্রতিফলন আজকে একেবারে আনুষ্ঠানিকভাবে একটা রূপান্তর করলো এই তারেক রহমানের সরকার। আপনার কাছে কি মনে হয় যে এখন আন্তর্জাতিক যে মহলগুলোর সাথে আপনারা কথা বলেছিলেন, কাজ করেছিলেন, তাদের অবস্থানটি কেমন হতে পারে? এর আগে আপনি যদি ছোট করে একটু বলেন, আপনি যে সংসদে ছিলেন সেই সংসদেই এখন জামাত, স্বাধীনতা বিরোধী চক্র, আবার মুক্তিযুদ্ধের কথা বলা বিএনপি, সবাই যেমন আজকে স্পিকার বলেছেন সর্বসম্মতভাবে, মানে কেউ কিন্তু না বলেনি, সবাই হা বলেছে এই আইন পাশ করার জন্য। এমনকি যারা স্বতন্ত্র ছিল, যাদের দু একজনের কথায় আমরা অন্তত পক্ষে পুলকিত বোধ করি, যে বঙ্গবন্ধুর কথা বলেন, নাম ধরেই যদি বলি রুমিন ফারহানা কিংবা অ্যাডভোকেট ফজলুর রহমান, তারাও কিন্তু আপত্তি করেননি, যেহেতু সর্বসম্মতভাবে কথাটি বলেছে। সেই জায়গা থেকে যদি আপনি শুরু করেন একটু সংসদ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রোকেয়া প্রাচী আপাকে। তিনি তো শুধুমাত্র 4 আগস্ট পরবর্তী নয়, অনেক আগে থেকে, অনেক দশক ধরে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে আরো সেই আন্দোলনকে বেগবান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাকে সেজন্য ধন্যবাদ। সাথে সাথে এটুকু বলতে পারি, যে সংসদে আমরা ছিলাম, সেই সংসদে বর্তমানে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে যে স্বাধীন মুক্ত বাংলাদেশের যে সংসদ, সেই সংসদ কলুষিত হয়েছে স্বাধীনতা বিরোধী, যারা হত্যাকাণ্ড, ধর্ষণের সাথে জড়িত, অগ্নিসংযোগের সাথে জড়িত, সবচেয়ে বড় ব্যাপার বাংলাদেশের মুক্তি সংগ্রামকে যারা বিরোধিতা করেছে, তারা আজকে সংসদের 1/4 বেশি আসন নিয়ে তারা সংসদে তাদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। দেশের ধর্মীয় জঙ্গিবাদের তাদের হাত ধরেই। আপনি যদি দেখে থাকেন, এর আগেও বাংলাদেশের ইতিহাসে বিএনপি তাদের 30-35 বছরের সংসারের সহযোগী জামাতকে কিন্তু বাংলাদেশের পতাকা দিয়ে তাদেরকে মন্ত্রী করেছিল, দুজনকে। বর্তমানে বিরোধী দলের নেতা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় জামাতের আমির, সেও কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে, যে বাংলাদেশে তারা বিশ্বাস করে না, যে বাংলাদেশকে বিশ্বাস করে তারা এখনো তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেনি, সেই বাংলাদেশের পতাকা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, এবং সংসদে মুক্তিযুদ্ধের নেতৃত্বদায়ী দল বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণার আইন পাশ করেছে। আজকের দিনটি যে শুধু কালো দিন একটি কারণে তা না, আসলে আপনি যদি দেখে থাকেন, 1975 বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের মীর জাফর
খন্দকার মোস্তাক, তিনি বাংলাদেশে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিলেন এবং পরবর্তীতে তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক পরবর্তী রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংসদে এসে কিন্তু সেটিকে আইনে পরিণত করেন। বাংলাদেশের ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে আবারও। আজকের এই দিনটিতে বাংলাদেশের অন্যতম মির্জাপুর এই ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি করেছে, জুলাই গণহত্যা সুরক্ষা অধ্যাদেশ, সেটি আজকে আইনে পরিণত করা হলো। অর্থাৎ পিতা যে রাজনৈতিক ধারার সূচনা করেছিল, তার মা যে ধারা বাংলাদেশের রাজনীতিতে ধারণ করত, সেই ধারার ধারক বাহক হিসেবে পারিবারিক তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান আজকে তার নেতৃত্বেই সর্বসম্মতক্রমে এই আইনটি পাশ করলো। অর্থাৎ 1 জুলাই 2024 থেকে এই আইনটির কার্যকারিতা, অর্থাৎ পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, সহযোগী সংগঠনের নেতাকর্মী হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, বাড়িঘর ভাঙচুর করা, এগুলোকে বৈধতা দেওয়া হলো। 75 সন পরবর্তী যে অর্ডিন্যান্স বা আইনটি যেমন কাউকে সুরক্ষা দিতে পারেনি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সময়ের পরিবর্তনে এই আইনটিও পরিবর্তন হবে এবং যারা অপরাধ করেছে, যারা যে অপরাধী করে থাকুক না কেন, তাদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এ নিয়ে কোনো সন্দেহ নাই, ইতিহাস সে কথাই কিন্তু বলে। সুতরাং আমরা মনে করি যে ধারাবাহিকতায় বিএনপি রাজনীতিটি শুরু করেছিল, জাগো দল পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, জঙ্গি সবাইকে নিয়ে সেই রাষ্ট্রের সেই পার্টির আদর্শে কোনো পরিবর্তন হয়নি। তারা নিজেদের স্বার্থ, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা যে কোনো আইনকে বৈধতা দিতে পারে। তবে একটি কথা, কেউ যদি খাল কাটে, সেখানে যদি কুমির আসে, তারা কিন্তু সেই বিপদে নিজেরা পড়তে পারে। সুতরাং এই আইনটিতে বলা হয়েছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে বা সত্তা বা ব্যক্তি সম্বন্ধে যে আইনটি আজকে করা হয়েছে, সত্তা বলতে দলকে বোঝানো হয়েছে, সেই আইনটিতে লেখা আছে যে রাষ্ট্র প্রজ্ঞাপন জারি করে, অর্থাৎ সরকার প্রজ্ঞাপন জারি করে যে কোনো দলকে নিষিদ্ধ করতে পারে। তার অর্থ হচ্ছে ভবিষ্যতে ক্ষমতায় এসে যদি কেউ চায় শুধুমাত্র সরকারি প্রজ্ঞাপনে যথেষ্ট, পার্লামেন্টের 2/3 মেজরিটির দরকার নেই, শুধুমাত্র 151 মেজরিটি নিয়ে যে কেউ কিন্তু কোন দলকে নিষিদ্ধ করতে পারে। সুতরাং আমি জানি না নিজেরা যে খালটি কাটলেন বা খাদ্যটি কাটলেন, সেটিতে নিজেরা কখনো পড়বেন কিনা, এটা কিন্তু তাদেরকে চিন্তা করতে দেখতে হবে। ইতিহাস কিন্তু সবসময় প্রতিশোধ নেয়, ইতিহাস কিন্তু চুপ করে থাকে না। সুতরাং তাদের সেদিকে নজর রাখতে হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জি, আপনি এই সঙ্গেই যদি একই সঙ্গে আপনার কাছে আরেকটি প্রশ্ন, দুটি প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক পর্যায়ে যে যাদের সঙ্গে আপনারা গত 2 বছর পর্যন্ত কাজ করলেন, তাদের প্রতিক্রিয়া এখন কি হতে পারে এটি নিয়ে? হতে পারে না, তাদের কয়েকজনের সাথে আমার ইতিমধ্যেই ফোনে এবং মেসেজিং এ মেসেজ আদান প্রদান হয়েছে। তারা সত্যিকার অর্থে সারপ্রাইজড। তারা এই কথা বলার চেষ্টা করেছে, তাদের ধারণা ছিল একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকার যে অন্যায়গুলো করেছে সেটির বৈধতা কোনো তথাকথিত বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনের সাজানো নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসছে, বিশেষ করে আওয়ামী লীগের মতো বড় দলকে নিষিদ্ধ করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা দেওয়া হয়নি এবং কিছু দল নির্বাচনের পরিবেশ না থাকার জন্য অংশগ্রহণ করতে পারে নাই। সেই মেজরিটিকে বাদ দিয়ে যে নির্বাচনে যে সরকারটি ক্ষমতায় এসছে, তারাও নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, তাদের ইমেজকে ঠিক রাখার জন্য তারা অন্তত এই আইন অধ্যাদেশগুলোকে আইনে পরিবর্তন করবে না, এটা ধারণা ছিল। তারা হতাশ হয়েছে এবং তারা বলেছে নতুন সুযোগ এসেছে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য, এবং যারা এই নিষিদ্ধ করার আইনটি করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরকে অবশ্যই জবাবদিহিতে আনতে হবে। আমি শুধু একটা কথা বলে রাখি, 2009 সনে বাংলাদেশ সরকার
আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বাক্ষর করেছে, যেই আইনটিতে এই যে ইন্ডেমনিটি বা তারা যে সুরক্ষা আইনটি করলো আজকে, যে হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, এদের বিচার করা যাবে না, এর জন্য তাদেরকে অবশ্যই আন্তর্জাতিকভাবে জবাবদিহিতা করতে হবে। কারণ তারা স্বাক্ষর করেছে যে তারা এই কাজগুলো করবে না, এবং করলে কাউকে দায় মুক্তি দেওয়া হবে না, আদালতিক বিচারের মাধ্যমে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু তারা সেই আন্তর্জাতিক বিধি ভঙ্গ করে আজকে এই আইনটি পাশ করেছে, এবং ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ডেমোক্রেটিক রাইট, এই পলিটিক্যাল রাইট অফ এভরি পারসন, এই কথাগুলোর মধ্য থেকেই বিএনপি বা সংসদ আজকে যে কাজটি করলো সেটির জন্য অবশ্যই আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরকে জবাবদিহিতে আসতে হবে, এবং এর ফলাফল খুব একটা সুখকর নয়। জি, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। রোকেয়া প্রাচী, আপনার কাছে আবার একটু আসতে চাচ্ছি। যেটি হাবিবুল্লাহ বললেন এবং আপনার কথাও কিছুটা চলে আসছিল, আমি ওইটুকুই আবার একটু সম্পূর্ণভাবে শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। পরিষ্কারভাবে যখন জাতীয় সংসদে সবাই সর্বসম্মতভাবে, শব্দটাকে আমি কোড আনকোট বলছি, স্পিকার যেটি বললেন, তার মানে কি আবার পরিষ্কার হয়ে গেল যে ডক্টর ইউনূস যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে ডাক দিলে সবাই, সব ডান বাম মধ্য সবাই এক মঞ্চে গিয়ে উঠতেন, মৌলবাদী কিংবা বামপন্থী পাশাপাশি তারা দাঁড়াতেন, আজকে সংসদেও সেইটিরই একটি প্রতিফলন কিন্তু দেখা গেল। তার মানে এটি প্রমাণ হয়ে গেল কিনা যে পরিষ্কার দুটি পক্ষ বাংলাদেশের, এক পক্ষে আওয়ামী লীগ আর এক পক্ষে অন্য সবাই, যেহেতু কেউ আপত্তি করেনি, এবং রুমিন ফারহানা বা ফজলুর রহমান তারাও এখন সামনে আর যদি বঙ্গবন্ধুর কথা বলেন কিংবা ৭১ নিয়ে বড় বড় কথা বলতে চান, সেটির প্রতিক্রিয়া কি হতে পারে? রোকেয়া প্রাচী। জি, অনেক ধন্যবাদ। মিলাদ ভাই অনেক স্পষ্ট করেই যুক্তিকে বিশ্লেষণ করেছেন, সেটার সাথে আমি একমত পোষণ করি। আর আপনার প্রশ্নের উত্তরে যেটি বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশে এখন মাত্র দুটো দল, একটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটি হচ্ছে স্বাধীনতা বিরোধী। এটা এখন জনগণের কাছে একেবারেই প্রমাণিত, মীমাংসিত হয়ে গেছে আজকে, অন্তত আজকের পরে। আপনি যেমনটি বলছিলেন যে রুমিন ফারহানা বা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি অন্য কোনো কথা বলবেন কিনা আমি জানি না, এটা তাদের বিষয়, কিন্তু আমি শুধু বলবো যে জনগণের কাছে আজকে যে বিষয়টা একেবারেই মীমাংসিত হলো সেটি হচ্ছে একটা বড় গ্রুপ মেটিকুলার চক্রান্তের পক্ষে স্বাধীনতা বিরোধীদের সাথে, যেটা 5 আগস্ট 2024 ইউনূস শুরু করেছিল, যে অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধ অসাংবিধানিক একটি সরকার গঠন করে তারা এই অধ্যাদেশের সূচনা করেছিল। এবং আজকে তারেক রহমান সহ এই সংসদে আমরা যাদেরকে দেখছি, যেখানে যুদ্ধাপরাধীরা আছে, যারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করছে, এবং যুদ্ধাপরাধী যে কারাগারে ছিল 5 আগস্টের কারণে কারাগার থেকে মুক্ত হয়ে এসে সংসদ সদস্য হয়েছে, এই সকল স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশের পক্ষে ছিল না 1971 সালে, তারা এখন একটা ঐক্য জোটে পরিণত হয়েছে, এবং এই ঐক্য জোটের একমাত্র টার্গেট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, 1971 সাল, বঙ্গবন্ধু এবং আমাদের সংবিধান। এই সবকিছু মিলিয়ে জনগণ এখন আসলে বিচার বিশ্লেষণ করবেন, জনগণ এখন আসলে জনগণের আদালতে এই বিচারের রায় হবে। এবং আমি বিশ্বাস করি 1971 সালে, তারও আগে 1952 সালে জনগণ যেমন রায় দিয়েছিল, 1971 সালেও জনগণ রায় দিয়েছে। আমরা তার পরবর্তী সময় 75 পরবর্তী সময় বারবার দেখেছি বাংলাদেশের জনগণ কোনোদিন ভুল করেনি। তো এবারও আজকের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির মানে পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশের পক্ষে থাকবে। বাংলাদেশের জনগণ 1971 সালকে কখনোই মুছে যেতে দিবে না। তো আমরা আজকে যাদেরকে দেখলাম, যাদের আস্ফালন দেখছি, শক্তি দেখছি, ক্ষমতা দেখছি, তাদের এই ঐক্য জোট কতদিন থাকে সেটা আমরা দেখব। তবে আমি বিশ্বাস করি অশুভ শক্তি খুব বেশি দিন দাপটের সাথে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না। খুব অচিরেই এই অশুভ শক্তির পতন ঘটবে, এবং এই স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধীদেরকে বাংলাদেশের আপামর জনসাধারণ, যারা 1971 সালকে বিশ্বাস করে,
বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে যারা ধারণ করেন, তারা কিন্তু এদেরকে কখনোই আমি বিশ্বাস করি না যে সমর্থন করবে। আমাদের মনে হয় আর সামান্য কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করি, কারণ আজকে জনগণ রাস্তায় দাঁড়িয়ে আছে তেলের জন্য, বাচ্চারা মারা যাচ্ছে টিকার জন্য। 50 লক্ষের অধিক বাচ্চা গত 2 বছরের টিকা পায়নি। বাংলাদেশের মানুষ একটা অনাহারী নিপীড়িত জনগণে পরিণত হয়েছে, মবের সরকার। এই সবকিছু মিলিয়ে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে এই সরকার রাষ্ট্রের জনগণের পক্ষে না দাঁড়িয়ে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার ঘোষককে ইতিহাস পাল্টে ফেলা, সংবিধান পরিবর্তন করা, বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া। তো রাষ্ট্রের বিরুদ্ধে যে তারা যে রাষ্ট্রের পক্ষে দাঁড়াতে চায় না আসলে, সেটি জনগণ বুঝে গেছে। একটা রাষ্ট্রের প্রধান যিনি, তিনি বাংলাদেশের মানুষের জন্য এখন পর্যন্ত কি করেছেন, আর বাংলাদেশের বিরুদ্ধে যে তিনি কি করেছেন, এবং নির্বাচনের আগে এই তারেক রহমানের যে সরকার, তারা কিন্তু বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছিল, মতামত দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। কাজে বাংলাদেশের ব্যবসায়িক শ্রেণী, বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর খেটে খাওয়া মানুষ, তারা কি কখনো এটি ভুলে যাবে যে বাংলাদেশকে একটি পরাশক্তির কাছে বিকিয়ে দিয়েছে শুধুমাত্র ক্ষমতায় আসবার জন্য, শুধুমাত্র একটি নিজেরা নির্বাচন করে ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে, অথচ জনগণের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে স্বার্থ, সেটিকে তারা এতটুকু শ্রদ্ধা করেনি, এতটুকু কেয়ার করেনি। কাজে সেই সরকার, সেই স্বাধীনতা বিরোধীদের পতন অবশ্যম্ভাবী, এটি আমি বিশ্বাস করি। তৌফিক মারুফ ভাইয়ের মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আমার মনে হয় আমি এই পর্বে থামি, মিলাদ ভাই যদি কিছু যুক্ত করেন আমাদের দর্শকদের। না, আমাকে এখন শোনা যাচ্ছে? আমরা একটু শুনছি কিন্তু দেখছি না। এবার দেখছি, হ্যাঁ। আচ্ছা, জি, একটু মাঝখানে একটু সমস্যা হচ্ছিল। আমি প্রফেসর ডক্টর হাবিবুর মিল্লাত আপনার কাছ থেকে একটু শুনতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে তো ব্যাপকভাবেই এই ইস্যুটি সবার সামনে এসছে, এবং এটার মধ্যে বড় আরেকটি ইস্যু তৈরি হলো যে আগের যতগুলো সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে স্বৈরাচারী তকমা দেওয়া হয়েছে কিংবা স্বৈরাচার বলা হয়েছে, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্নটি থাকে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বা বিরোধী পক্ষকে দমন করা, রাজনৈতিক ভাবে নিপীড়ন নির্যাতন করা, দলের কার্যক্রম নিষিদ্ধ করা, দলকে নিষিদ্ধ করে যারা এগুলো করেছে তাদেরকেই স্বৈরাচার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কখনো বা আমরা দেখেছি গত সরকারের সময়ে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে কাজগুলো করা হয়েছে, যে বাংলাদেশ আওয়ামী লীগকেও ক্ষেত্রে বিশেষ স্বৈরাচার বলা হয়েছে ইত্যাদি। তো তার মানে কি বিএনপি সরকার আজকে এই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইন পাশ করার মধ্য দিয়ে বা কার্যক্রম নিষিদ্ধ করার আইন করার মধ্য দিয়ে কি মাত্র এই অল্প কয়দিনের 2 মাসও হতে পারলো না, এই সরকারটিও কি এখন নিজেরাই নিজেদের স্বৈরাচার তকমা গ্রহণ করলো কিনা আর কি? অতীত ইতিহাস যদি দেখে থাকেন তাহলে দেখবেন দলগুলো যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তারা তাদের জন্মের সময়কার তাদের যে অবস্থান সেটা পরিবর্তন করতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, গণমানুষের মাধ্যমে তৈরি হয়েছে। বাংলাদেশের অন্য দলটি, বিএনপির কথা বলছি, ক্যান্টনমেন্টে তৈরি, সামরিক বাহিনীর ছাউনিতে, স্বৈরাচারী কায়দায়, একনায়কতন্ত্রে। সুতরাং সেটা তাদের ভোলার কোনো উপায় নাই, সেটা 7 সপ্তাহ হোক কিংবা 7 বছর হোক কিংবা হয়তো বা 70 বছর হলেও তারা সেটা ভুলবে না। সুতরাং আমি মনে করি তারা যে কাজগুলো করছে, হয়তোবা সাময়িকভাবে তারা মনে করছে ক্ষমতা চিরস্থায়ী। বোঝা উচিত ক্ষমতা চিরস্থায়ী নয়। অন্যদিকে আমি একটি কথা বলতে চাই আপনার এই শোর মাধ্যমে, যে বাংলাদেশের প্রথম নারী স্পিকার, 4 বারের 4টি সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কালকে অনেকদিন ক্যান্টনমেন্টে বন্দি রেখে কালকে প্রকাশ্যে এনে গ্রেফতার করা হয়েছে। তার আমি তীব্র প্রতিবাদ জানাই। তাকে কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ জানাই, এবং
তার আশু মুক্তি কামনা করি। সাথে সাথে বাংলাদেশের যে সমস্ত 30 থেকে 35,000 রাজবন্দী রয়েছেন, যাদের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের দ্রুত মুক্তি দিয়ে সুবিচারের আওতায় আনার জন্য আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এই অল্প সময়ের মধ্যে আপনারা দুজন যেই কথা বললেন এবং দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, এতক্ষণ ছিলেন কিংবা পরে দেখবেন, এটি প্রমাণিত